আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থ বিল পাশ, বন্টননামা দলিল ও মিউটেশনে লাগবে না টিআইএন। জনকল্যাণে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অপচয় লুটপাট বন্ধে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর নির্ধারণের প্রস্তাব। বিরোধী দলীয় নেতার দাবি, পাচার হওয়া অর্থ ফেরানোর রোডম্যাপ নেই বাজেটে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। চলতি মৌসুমে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবর। হাম উপসর্গে প্রাণ গেল আরও 4 শিশুর। কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত, 2 উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাট রংপুরে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে বৃষ্টির কারণে। বাড়িঘর মনে করেন বর্তমান তলার মতো, গরু ছাগল মুরগি হাঁস আর জমির আবাসের সব শেষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মূল্যস্ফীতির চাপ প্রকট, তাই ব্যক্তি করমুক্ত সীমা কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 4 লাখ টাকা। জমি কেনার ক্ষেত্রে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কমিয়ে আনা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর প্রযোজ্য কর। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে দাখিল করতে হবে না টিআইএন। ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের উপর ভ্যাট কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। শুল্ক কাঠামোতে বেশ কয়েকটি পরিবর্তন করে কণ্ঠ ভোটে পাশ হয়েছে অর্থ বিল 2026। সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। কণ্ঠভোটে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে কর কাঠামোর কয়েকটি দিক বিবেচনায় নিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। বাজেটের উপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা যুক্তিযুক্ত বলে গ্রহণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনা সমূহ যুক্তিযুক্ত মনে করছি। আরও বৃদ্ধি করা হয়েছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। প্রস্তাবিত বাজেটে 3,75,000 টাকা প্রস্তাব করা হলেও এখন তা নির্ধারণ হয়েছে 4 লাখ টাকা। পরের 2 বছর আরও 50,000 টাকা বৃদ্ধি করে হবে 4.5 লাখ টাকা। পুঁজিবাজারের শুল্ক কাঠামোতে আনা হচ্ছে পরিবর্তন। কোম্পানি লেনদেনে দেয়া হয়েছে করছাড়। ব্যক্তির ক্ষেত্রেও নানামুখী ছাড়ের সুবিধার সিদ্ধান্ত হয়। ফ্ল্যাট ও প্লট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার বিধান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্ত বাতিলের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রেজিস্ট্রেশন, বন্টননামা ও সম্পত্তি মিউটেশনে লাগবে না টিআইএন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমছে 5%। ক্ষুদ্র নৃগোষ্ঠী বেতনভোগী ব্যক্তিদের আয় করমুক্ত রাখারও দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওটিটি, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনের উপর ভ্যাট হচ্ছে 5%। স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য কেনার ক্ষেত্রে থাকবে ছাড়। ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস স্থানীয় উৎপাদনে ভ্যাট কমিয়ে হচ্ছে 5%। কাঁচা বাদাম আমদানিতে কাস্টম শুল্ক কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেটের আকার বড় হয়েছে, সব দেশে তাই হয়। তাই শুধু সমালোচনার খাতিরে বাজেটের আকার নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং এই বাজেটের নামকরণ জীবন বান্ধব হওয়া উচিত। সংসদে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিল অনুমোদনের আগে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আগামী 2 বছরের জন্য করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দেন। জানান, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সোমবার অধিবেশনের শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান সরকারি ও বিরোধী দলের এমপিরা। নিজের বক্তব্যে তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংসদ নেতা। জানান, রাজশাহী ও রংপুর বিভাগে যে পানি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা
কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারে? সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। জুন থেকে জুলাই মেয়াদ অর্থবছরে থাকলেও শুধু বিলের হিসেব নয় হয়, কিন্তু কাজের গতি বাড়ে না। তাই ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে অর্থবছর নির্ধারণের প্রস্তাব বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। সংসদে বাজেট অধিবেশনে তিনি বলেন, অল্প সময়ে বাজেট দেয়া অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তার মতে পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ টাকা ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। অর্থবিল অনুমোদনের আগে সোমবার সংসদে বাজেট নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই বিরোধী দলের সংশোধন সুপারিশে গুরুত্ব না দিয়ে আক্ষেপ করেন তিনি। বলেন, কিছু প্রস্তাব গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ। বিরোধী দলীয় নেতা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে তারা আরো বেশি কর দিতেও কার্পণ্য করবেন না। এটা জুলাই টু জুন হওয়ার কারণে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়েছে। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমানের পরামর্শ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়াতে হবে, তা না হলে দেশের আমদানি নির্ভরতা কমবে না। এ সময় শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন তিনি। 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপ করার জন্য। বিরোধী দলীয় নেতার মতে, বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ্দিন হাসপাতাল বন্ধ ঠিক হবে না। জনশক্তি রপ্তানিতে ভেঙে দিতে হবে দালাল চক্রের দৌরাত্ম্য। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 জনের, চলতি মাসে মারা গেছেন 13 জন, আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 18 জনের। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, রাজধানীতে 2 জন ও 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত 5924 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় 100 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 5455 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহে মারা গেছে আরও 4 জন। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 81 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 74 জন। এছাড়া হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা 290। ময়মনসিংহে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন, যেখানে চিকিৎসাধীন আছে 95 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 1 জুলাই রায়ের বাজার বদ্ধভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি।